আদ্দিন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হবে তা আজ চূড়ান্ত হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, জনস্বার্থে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে সরকার বিন্দুমাত্র পিছপা হবে না। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ৩ দিন সময় দেওয়া হয়েছে। ঈদের আগের দিন বুধবার ভোরের দিকে আদ্দিন হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ৬ শিশুর সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একে একে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি তাদের প্রতিবেদন বলেছে, অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় শিশুগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ। পরে হাসপাতালের কাছে শোকজের চিঠি পাঠানো হয়। রাজধানী মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন তালুকদার স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক। বিল্লালের ভাগিনা মোহাম্মদ মোবারক হোসেন জানায়, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে মোবারককে মারধর করে। এই ঘটনার পর মোবারক তার মামা বিল্লাল হোসেনকে ডেকে আনেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনায় সালিশ বৈঠক বসে। তিনি আরও জানান, বৈঠকে এক পর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ৯:১৯টার দিকে চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন। রংপুরে পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ি এলাকায় একটি গুরুত্বপূর্ণ রাস্তা ধসে গিয়ে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। স্থানীয়রা বলছে, দ্রুত সংস্কার না হলে কৃষক এবং শিক্ষার্থী সহ সাধারণ পথচারীদের ভোগান্তি আরও বাড়বে। আর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, স্থানটি পরিদর্শন করে রাস্তাটি চলাচলের উপযোগী করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের সোনারের বিল সংলগ্ন এলাকায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তার মাঝখানের অংশটি ধসে পড়ে যায়। ফলে যানবাহন চলাচল সহ সাধারণ পথচারীদের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দিনাজপুরের শালিকাদহ ঘাট হয়ে এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়তই বিভাগীয় শহর রংপুরে যাতায়াত করে থাকেন অনেক মানুষ। চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি ধসে যাওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারছে না। পাশাপাশি স্কুলগামী শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এই রাস্তা ভাঙ্গা দরুনে রংপুরে যাওয়ার যাত্রীর অনেক কষ্ট। রাস্তাঘাট ভাঙা চুরে এবার তো যাওয়া যায় না। রাস্তাটা ক্লিয়ার করার দরকার। আমরা হাট বাজার করতে পারতেছি না। রংপুর দিনাজপুরের সীমানা, মানুষ মোটরসাইকেল, গাড়ি, ভ্যান কিছু পার হয়, খালি মানুষও পার হওয়া যাচ্ছে না। গাড়ি চলাচল করতে পারতেছে না, তারপর হলে মন করে মানুষ চলাচল করতে পারতেছে না। সমস্যা মানে যতগুলো লোক আসে খুব গাল গ্যারেজ করেছে, ঘাড়া ভাঙি গেছে। অনেক লোকই এই রাস্তাটা নিয়ে আমরা খুব ভোগান্তির মধ্যে আছি। এই পাশে ধানের গাড়ি নিয়ে আসার খুব অসুবিধা হয়ে গেছে, ভুট্টার গাড়ি। তবে ধসে যাওয়া রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এই মাত্র আপনার মাধ্যমে জানতে পারলাম যে একটা রাস্তা ধসে গেছে, কাঁচা রাস্তা। তার সাথে বসে যেভাবে হোক এলাকার জনগণের জন্য একটা আমরা চলাচল একটা উপযোগী করে দিতে পারি, এই চেষ্টা আমার করব ইনশাআল্লাহ। শুধু আশ্বাস নয়, দ্রুত রাস্তাটি সংস্কার করে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। ভিক্ষাবৃত্তির জন্য শিশু অপহরণ চক্রের 2 নারী সদস্যকে গ্রেফতার করেছে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণ করা 3 শিশুকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার পোড়াদহ রেলওয়ে থানার এক প্রেস ব্রিফিং এই তথ্য জানায় খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার আহমদ মইনুল হাসান। গ্রেফতার হওয়া 2 শিশু অপহরণকারী হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাঠুদহ চর গ্রামের ফতে আক্তার ও শাহনাজ বেগম। সংবাদ সম্মেলনে রেলওয়ে পুলিশ সুপার জানায়, আটক 2 মহিলা ভিক্ষাবৃত্তির জন্য শিশু অপহরণ চক্রের সদস্য। তারা বিভিন্ন কৌশলে শিশুদের অপহরণ করে অন্যত্র বিক্রি করে দেয়। পরে সেই চক্রের সদস্যরা রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন জনবহুল এলাকায় ওই শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করান। কুষ্টিয়ার কুমারখালীতে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকসেবী এবং মাদক কারবারিদের দৌরাত্ম্য। বিশেষ করে ইয়াবার বিস্তারে বিপদগামী হচ্ছে তরুণ সমাজ। স্থানীয়দের অভিযোগ, মাদকের কারণে বাড়ছে সামাজিক অস্থিরতা, অপরাধ এবং পারিবারিক সংকট। কুমারখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন লিপু খন্দকার।
2025 সাল 18 আগস্ট একটি হত্যাকাণ্ড নাড়িয়ে দেয় পুরো এলাকা। প্রাণ হারান 17 বছর বয়সী ভ্যান চালক হৃদয়। স্থানীয়দের দাবি মাদকের টাকা জোগাড়কে কেন্দ্র করেই ঘটেছিল এই হত্যার ঘটনা। এ কত সুন্দর ছেলে, আমাদের এলাকাতে সুন্দর, সবাই ওকে ভালোবাসতো এবং হাসি খুশি থাকতো এবং নামাজি ছিল। এই ছেলেটাকে একমাত্র নেশার জন্য হাত থেকে মারি ফেলা দেওয়া হয়। শুধু হৃদয়ের ঘটনা নয়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় উঠতি বয়সী কিশোর ও যুবকদের মধ্যে মাদক সেবনের প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধ। 14 বছরের বয়স থেকে শুরু করে 70 বছরের মানুষ মাদকের সাথে জড়িত, মাদক সেবন করতেছে এবং বিভিন্ন উপায়ে মাদক এদের কাছে পৌঁছাচ্ছে। নিজের মাকে আঘাত করতেছে, বাবাকে হত্যা করতেছে এই মাদকের আসক্তের কারণে। এজন্য আমি প্রশাসনকে বলবো, যারা দেশে যারা দায়িত্বশীল আছে তাদেরকে উদ্যত আহ্বান জানাবো, এই মাদকের বিরুদ্ধে জোরালো ভূমিকা নিতে হবে। শুরুটা হয় কৌতূহল, বন্ধুদের প্ররোচনা কিংবা মানসিক চাপ থেকে, তবে একসময় তা ভয়াবহ আসক্তিতে পরিণত হয়। মাদকাসক্তদের ভাষ্য, সময় মতো ইয়াবা না পেলে তারা অস্থির হয়ে ওঠেন। নেশার টাকা জোগাড় করতে অনেকেই জড়িয়ে পড়ছেন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। এটা না খেলে বিছানা থেকে ওঠা যায় না, অনেক ক্লান্ত লাগে, চলাফেরা করতে কষ্ট হয় অনেক। আমার মাঝে মাঝে শরীর তো কাঁপে। টাকা না থাকলে বাড়ি থেকে মারামারি ঝামেলা গ্যাঞ্জাম করে নিয়ে আসে, না থাকলে যদি কারোর কাছ থেকে পাই খাই, নাহলে সেভাবে চেষ্টা করে। একটাই কথা যে আমরা তো ভুল করে ফেলছি, এখন আমাদের যেসব ছোট ভাই ব্রাদার আছে এরা যেন কোনোদিন এইসব নেশার মধ্যে জড়ায় না পড়ে। মাদকের ছোবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার। সন্তানকে হারানোর বেদনা আর মাদকের অভিশাপের বিরুদ্ধে ক্ষোভের কথা তুলে ধরেছেন নিহত হৃদয়ের স্বজনরা। আমি আবার 2 দিন কাজে যাই নাই, ও কাছে আব্বু বাড়িতে ভ্যান পরিয়ে রয়েছে, দাও আমি গাড়িটা নিয়ে একটু বাজারে যাই। ভ্যান নিয়ে যাওয়ার পরে ওরা ষড়যন্ত্র করে নিয়ে গেছে। ওরা কোনো কথা বলল না, আমার বেটাও কোনো কথা বললো না, তখন ওরা চলে গেল। তার 5-6 দিন পরে আমার বেটার মারছে। সচেতন মহলের মধ্যে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, মাদক প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। মাদক বিষয়ে আমরা জরিমানা করেছি এবং জেল পর্যন্ত দিয়েছি এবং আমাদের এই অভিযান চলমান আছে। আমরা যখনই অভিযোগ পাচ্ছি সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও নিয়মিত অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছে পুলিশ। 40 বছরের ভিতরে যারা ওরা পেশাদার বিক্রেতা হিসাবে আছে এবং পূর্ব থেকে বিক্রেতা, যখনই তারা জেল হাজত থেকে বাহির হয় তখন পুনরায় তাকে আবার ওয়াশ করে বা আমাদের সোর্সের মাধ্যমে সোর্সিং করে যে তাকে কীভাবে আবার রিকভারি সহ মাল সহ আটক করা যায়, তার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। মাদকের বিরুদ্ধে এখনই কঠোর না হলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। মাদক সেবন এবং মাদক ব্যবসা বন্ধ করা গেলে সমাজ এবং দেশ সুন্দর হবে, এমনই ধারণা করছেন সচেতন মহল। কুষ্টিয়ার কুমারখালী থেকে লিফু খন্দকার, মাই টিভি। সাতক্ষীরার আমের বাজারগুলোতে বছরের এই সময় যেখানে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর থাকার কথা, সেখানে এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বাজারে আম থাকলেও নেই ক্রেতা, ফলে ন্যায্য মূল্য না পেয়ে লোকসানের আশঙ্কায় দিন কাটছে আম চাষি এবং ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে উৎপাদন খরচ তুলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে উদ্বেগ। সাতক্ষীরা প্রতিনিধি ফজল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তামান্না সাদিকা। সাতক্ষীরার অন্যতম বৃহৎ আমের পাইকারি বাজার সুলতানপুর বড় বাজার। মৌসুমের শুরুতে বাজারে ক্রেতাদের উপস্থিতি থাকলেও বর্তমানে দেখা দিয়েছে ক্রেতা সংকট। প্রতিদিন শত শত মন আম বাজারে এলেও প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বিক্রি, ফলে কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না বলে অভিযোগ বিক্রেতাদের। এক ভ্যান আম বিক্রি করে হয়তো 10,000 টাকা 8,000 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু হিসাব করলে দেখা যায় খরচ দিয়ে তাদের ডিমারেজ। বাজার থেকে অনলাইন পেটে আম না কেনার কারণে আমের বাজার জাম হয়ে গেছে, দাম অনেক কমে গেছে। চাষিরা বলছেন গত বছর এই সময় যে আম 2,500 থেকে 3,500 টাকায় বিক্রি হয়েছে, এবার সেই আম বিক্রি করতে হচ্ছে 1,200 থেকে 2,400 টাকায়। উৎপাদন খরচ, পরিচর্যা ও শ্রমিক ব্যয় উঠানো নিয়ে এখন চিন্তিত তারা। কোনো পাইকারি নেই। এই আমটা গত বছর আপনার 3,000 থেকে 3,200 টাকা বিক্রি হয়েছিল, কিন্তু এবছর 12 থেকে 1600-র ভিতরে বিক্রি হচ্ছে। আমের কোনো দাম পাওয়া যাচ্ছে না, কোনো ঢাকার কোনো ক্রেতারা আসছে মালে হাত দিচ্ছে, তাই কি মনের মতো দাম বলতেছে, কিন্তু আমাকে সব লস। বাইরে যারা ক্রেতা আসতেছে তারা পছন্দ করতেছে না, আম বিক্রি নাই,
এবছরে চাষিদের কীটনাশকের টাকা উঠবে না যে বর্তমান দামে আমের দাম। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন এবছর আমের ফলন ভালো হলেও আমের আকার কিছুটা ছোট। এছাড়া অন্যান্য জেলায় আম উঠতে শুরু করায় বিভিন্ন এলাকার পাইকারীরা সেখানে ঝুঁকছেন। যেটা কোয়ালিটি সম্পন্ন আছে সেটা 2600, 2800, 3000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যে আমগুলা খারাপ 4-5 কেজি কালো ওই হপারের দাগ আছে, এগুলো 1200 থেকে 2000 টাকা বিক্রি। দ্রুত বাজার পরিস্থিতি উন্নতি না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন আম ব্যবসায়ীরা। তামান্না সাদিকা, মাই টিভি। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গভীর রাতে বুলডোজার দিয়ে দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক মুক্তিযোদ্ধা পরিবার। তাদের দাবি, ভাঙচুরের ঘটনায় দোকানঘর, নির্মাণ সামগ্রী এবং অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 30 লাখ টাকা। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট পাড়ির ইনচার্জকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুর রহমান বিএসসির ছেলে মুস্তাফিজুর রহমান নজমুর বাড়িতে গভীর রাতে এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোটরসাইকেল সহ প্রায় 5,88,000 টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় ভুক্তভোগী সমিল ব্যবসায়ী মোহাম্মদ সোয়েব রহমান গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোজাম্মেল হক জানান, এই ঘটনায় একটি লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। যশোরের মনিরামপুর উপজেলার ভাগ্নিকে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত 9টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের শরণপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, কিছুদিন আগে ইমামুল হোসেনের ভাগ্নিকে ইফটিজিং করে একদল যুবক। এই ঘটনায় প্রতিবাদ জানানোয় তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি পরিবারের। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রুহুল দেব ঘোষ জানায়, ইমামুল হোসেনের ডান পাশের পিঠে গুরুতর আঘাতের কারণে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে কোটি টাকার মডেল মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ফলে প্রতিনিয়তই একের পর এক ছোট বড় চুরির মতো ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা। ধাক্কা দিলেই খুলে যাওয়া মসজিদের প্রতিটি দরজায় লাগানো এসব নিম্নমানের তালার কারণে সম্প্রতি প্রায় লাখ টাকার বৈদ্যুতিক তার চুরির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। মেহেরপুরে গাংনী উপজেলার ধানখোলা গ্রামের নতুন পাড়ায় মোটরসাইকেল চুরির অভিযোগে 2 জনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। স্থানীয়রা জানায়, রাত 8টার দিকে ধানখোলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলামিন হোসেনের বাড়ির সামনে থেকে তার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। পরবর্তীতে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে খোঁজ খবর নেওয়ার পর খড়মপুর গ্রামের ঈদগাহ এর পাশে মোটরসাইকেলটি পাওয়া যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের গণধোলাই দিয়ে আটকে রাখে। পরবর্তীতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রাতে গাংনী থানা পুলিশের একটি টিম উদ্ধার করে থানা হেফাজতে নেয়। গাংনী থানা পুলিশের উপপরিদর্শক আতোয়ার রহমান জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে আটক 2 জনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মৌলভীবাজার জেলার জুড়িতে সিলেট রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিনের তত্ত্বাবধানে জুড়ি থানায় বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল এবং চেকপোস্ট পরিচালনা করা হয়। জুড়ি থানা পুলিশের উদ্যোগে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক এবং প্রবেশ পথে চেকপোস্ট স্থাপন করে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। চেকপোস্ট কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার নিশাদ বিনতে রায়হান এবং জুড়ি থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালক এবং এক শিশু সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় নারী সহ প্রায় 40 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কক্সবাজারগামী এভারগ্রিন পরিবহনের একটি দূরপাল্লার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শরীফ এন্টারপ্রাইজের একটি লোকাল বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে 2টি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে লোকাল বাসের চালক আলম এবং 8 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত গতি এবং সড়কের ঝুঁকিপূর্ণ বাঁক দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৮০,০০০ পিস ইয়াবা এবং ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এই ঘটনায় মাদক পরিবহন ও পাচারের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৮০,০০০ পিস ইয়াবা এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়। একই দিনে 0 পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি নৌযানে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার এবং আরও ৪ জনকে আটক করা হয়। টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শহরের ছয়ানি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ এবং মানহীন কসমেটিক সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা, মেয়াদবিহীন পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অভিযানে ছয়ানি বাজারে মোল্লা স্টোর এবং তালুকদার স্টোরে অবৈধ কসমেটিক সংরক্ষণ এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সুরজ বেকারির এশিয়া ফুড নামের প্রতিষ্ঠানের অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনবিহীন খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। গাইবান্ধার সাদুল্লাপুরে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প এর আওতায় উপজেলার ১১ ইউনিয়নের ১৩২ জন অসহায় এবং দুস্থ মানুষের মাঝে অগভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা সহকারী প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয় চত্বরে এই নলকূপ বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। উদ্বোধনী দিনে উপজেলার বনগ্রাম, নলডাঙ্গা এবং খোদ্দকোমরপুর ইউনিয়নের মোট ৩৬টি ভুক্তভোগী পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বাকি 8টি ইউনিয়নের ৯৬ জন ভুক্তভোগীদের মাঝে নলকূপ বিতরণ করা হবে। চট্টগ্রামের সন্ত্রাসী হামলা শিকার ব্যবসায়ী মঞ্জুর আলম হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল নগরীর চট্টগ্রাম একাডেমিক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জুবিলি রোড এলাকায় একদল সন্ত্রাসী তাকে মারধর করে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর আগেও ব্যবসার কথা বলে তাকে একটি আস্তানায় নিয়ে একদিন আটকে রেখে মোটা অঙ্কের টাকা আদায় করা হয় বলে দাবি করেন তিনি। এই ঘটনায় কোতোয়ালি থানার কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মঞ্জুর আলম বলেন, হামলাকারীরা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। নওগাঁর বান্দায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তৈয়বুর রহমান নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের আম পাড়াকে কেন্দ্র করে তৈয়বুর রহমানের সাথে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে 7 থেকে 8 জন দেশীয় অস্ত্র এবং লাঠি সোটা নিয়ে তৈয়বুর রহমানের উপর অতর্কিত হামলা চালায় ও মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করার পর তার মৃত্যু হয়। এই বিষয়ে মান্দা থানার ওসি খোরশেদ আলম জানায়, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনা তদন্ত চলছে। ইতোমধ্যে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদেরকে হাসপাতালে পাঠায় এবং যিনি মারা গেছেন তার লাশ আপনার সুরতহাল এবং পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।